আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি আমার আসল পরিচয় গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিকেলে ছাদে হাফ গেঞ্জি পরে বসে আছে নীল। আকাশ পানে তাকিয়ে আছে, হয়তো দিনের বেলায় চাঁদ দেখতে পাচ্ছে। পেছন থেকে রিফাতের মা ছাদে পড়ে থাকা কাপড়গুলো নিতে এসে দেখতে পেলেন নীল বসে আছে। হঠাৎ খেয়াল করলেন নীলের পিঠে কালো দাগ। একটু কাছে গিয়ে দেখতেই চমকে উঠলেন। তিনি আতঙ্কিত হয়ে বললেন, এ কি বাবা, তোমার পিঠে এইগুলো কি? কে মেরেছে তোমায়? নীল বলল, ইয়ে মানে ওটা কিছু নয় আন্টি, কে মারবে আমায়? নীল ভেবাচাকা খেয়ে কি বলবে বুঝতে পারছিল না। সত্য কথাও বলা যাবে না। আন্টি বলল, পুলিশ মেরেছে তোমায়? তুমি কি জেল থেকে এসেছো? পুলিশ ছাড়া এরকম মার কেউ মারতে পারবে না। তুমি কি করেছিলে যে পুলিশ তোমাকে মারলো? নীল বলল, আন্টি আপনি ভুল বুঝতেছেন। পুলিশ আমায় কেন মারবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই পিঠে কালো দাগ জমেছে। আন্টি আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন। তিনি দৌড়ে রিফাতের রুমে গিয়ে রিফাতকে বললেন, এই তুই কাকে নিয়ে এসেছিস? সত্যি করে বল, কে ওই নীল? আর ওর পরিচয় কি? রিফাত বলল, কাকে নিয়ে আসবো? তোমাকে বলেছিলাম না ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে। আন্টি বললেন, আমাকে কি মনে করিস? আমি কিছু বুঝি না? ঘুরতেই যদি আসবে তাহলে কই? আসার পর থেকে তো একবারও বাসা থেকে বের হলো না। আমি জানি ছেলেটা গল্পের দ্বিতীয় পর্ব। আমি দেখেছি ওর পেছনে কালো আঘাত। পুলিশ মেরেছে ওকে। আমার মনে হয় জেল থেকে পালিয়ে এসেছে। মামা, আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না। প্লিজ আমাকে তোর বাসা থেকে বের করে দে, না হলে আমি পুলিশ থেকে ধরিয়ে দেব। রিফাত বলল, আমার সাথে চল, ভুল বুঝতেছো। আসলে হয়েছে এরপর সব নিয়ে গেল তার মামার বাসায়। শেষে রিফাত বলল, চল কাপড় এখানে এসেছে, কিছুদিন পর আবার চলে যাবে। আন্টি বললাম, সত্যি বলছিস তো? রিফাত বলল, বিশ্বাস না হলে তুমি নিজেই নীলকে বাসা থেকে বের করে দাও। আন্টি বলল, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, তুই নীলকে নিয়ে করে চলে যাবো নাকি? আমি বললাম, ঠিক আছে। রিফাত বলল, ঠিক আছে। রিফাত আমার শরীরে নীলকে পেছন থেকে ডাক দিল। রিফাত বলল, কে? তোর ইচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়। নীল বলল, কেন? রিফাত বলল, আমি বললাম আমি ডাক্তারের কাছে যাব, তুই দেখা করে আয়, তারপর একসাথে খাবো, এমনি ঠিক হয়ে যাবে। রিফাত বলল, থাপ্পড় দিব নাকি আসবি? তুই আমাকে গেলে নীল রুমে শুয়ে আছে, 3-4 দিন পার হয়ে গেল, কিন্তু কিছুতে চোখে ঘুম আসছে না। বারবার কালকের কথা বলল, আরে মামা তেমন কিছু না, উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে। রিফাত বলল, তুই এমন অঝরে পানি ঝরছে। আচ্ছা বাদ দে, আমাকে বল, আমার জন্য একটা কাজ সবার মতো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিল। না চাইতেও নিশাতের ফোনে মেসেজ দিলাম। বলল, আরে আমার কাজ লাগবে, তাছাড়া আমি আমার পড়াশোনা তোদের এখানেই করব, টাকা পয়সারও তো দরকার আছে। রিফাত বলল, আমি বললাম, নিশাত তুই বল, আমি দেখব কি করা যায়। নীল বলল, কেন ফোন দিয়েছে? আমি কি বলবে তাড়াতাড়ি বলো। আমি বললাম, সহজ করা ততটা কঠিন। আচ্ছা 5 মিনিট কথা বলা যাবে, তোকে কেউ কাজ দেবে না। 5 মিনিট আমি গাড়ি চালাতে জানি। রিফাত সেকেন্ড লাইসেন্স বলতে পারবো না। আমি বললাম, রিফাত বলল, তাহলে এতকে কে গাড়ি দেবে? নীল বলল, আচ্ছা তো তুমিও আমাকে অবিশ্বাস করছো। নিশাত বলল, অন্য কেউ নিলে হয়তো বিশ্বাস করতাম। রিফাত বলল, ঠিক আছে, তোমার ফ্যামিলি থেকে তোমার বোন বাইরে নিজে ফোন দিয়ে আমাকে বলেছে। দুদিন পর রিফাত নীলকে পরিবারের কেউ এদিকে আয়, তোমার বাড়ি নেই, ঘুমে বসে ফোন খাচ্ছে। আর নীল তখন বেলকনিতে ছিল। তোমার নাকি জন্মেরও ঠিক নেই। আমি বললাম, আরে মামা তোর চাকরি কি জিনিস সেটা তুমি হাসিবে বুঝতে পারবে। তুমি কি জানো আমার বিষয়? রিফাত বলল, হ্যাঁ, আমাদের এলাকার এক হুজুরের বাড়িতে, তাই ওনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাওয়া সেটা আবার নিয়ে আসা লাগবে না। আর সন্ধ্যার পর এত রাগ দেখাও না, আমি টিউশন পড়াতে পারি। তুমি বলতে পারবা তোমার বাবাকে ধরে পারবে না। থ্যাঙ্ক ইউ মামা। পরিচয় তুমি এত হইছে আর মায়া দেখাতে হবে না। তোমার পেছনে দেখতে চাইছেন, তুমি একটা বিশ্বাসঘাতক ভদ্র। বিকেলে ওর বাসায় যাব। তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি, না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিকেলে বসে আছি হুজুরের বাসায়, আসরের নামাজ পড়ে যেভাবে আমাদের সাথে দেখা করলেন, অভিযোগ তুলে ধরে না সেটা একদিন মিথ্যা প্রমাণিত হবে। বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে। সেদিন ফিরে পেতে চাইবে আমাকে। নিশাত বলল, আলহামদুলিল্লাহ, কি বলছিস এসব? রিফাত বলল, জি বাবা, এসব ফালতু কথা শোনার টাইম নাই। এই বলে নিশাত ফোনটা কেটে দিল। হুজুর আমাকে প্রশ্ন করলেন, তুমি গাড়ি চালাতে জানো? আমি বললাম, জি জানি। আগে থেকে গেলাম গাড়ি চালিয়ে সোনাইমুড়িতে। হুজুর বললেন, লাইসেন্স আছে তোমার? বাবা মা জিজ্ঞেস করলেন, না মানে আমার পরিচয়। রিফাত বলল, ও আমাকে ড্রাইভিং কে শিখিয়েছিল, আর লাইসেন্স কিছু জানার পরে আমাদের বাসায় গাড়ি দিয়েছিল। আমি বললাম, কেউ শেখায়নি, আমি একা একা শিখেছি। আর গাড়ির কথা খাবার দিতেছি, ওটা আমার গাড়ি। আম্মু আমাকে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে যদি যখন গাড়ি আছে তাহলে আমার গাড়ি চালাতে থাকছো কেন? বারবার আমার কথা মনে পড়ছে। রিফাত বলল, ইয়ে মানে মামা ওর বাসা সিলেটে আসলি, এখানে পড়াশোনা করতে সময় মন মরা হয়ে থাকিস কেন? আন্টি নীলের উপরে রেগে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। নিষ্ঠুর হয়ে শুয়ে আছে অপচয় করে। রিফাত বলল, আচ্ছা নীল, পড়াশোনার জন্য নিজেই টাকা ইনকাম করতে হবে। আপনি প্লিজ নাকি অন্য চাকরিটা দিয়ে দিন, বল আমায় কি হয়েছে। আচ্ছা বুঝলাম। আমি বললাম, বলার মতো তেমন কিছু নেই, না হলে অনেক কিছু আছে। আমার গল্পটা শুনলে হয়তো তোমার একটু পর আমাকে ধাক্কা মেরে আমার বাসা থেকে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসবা, আবার বিকেলে চাটা নিয়ে আসবা। আমি বললাম, অন্য কাজ করতে পারো, আগে তুই কলেজে থাকার জন্য একটা কাজারে আমি বাসা বের করে আমি নিয়ে যাবে। আরে কাজ সাবি কেন? আমার ছোট মেয়েকে পড়াতে আসবা, 1 ঘন্টা আগে এটা বল কি হয়েছে। আমি বললাম, ঠিক আছে, আমি কালকে সময় মতো চলে আসব। আমার বললেন, আর শোনো, তোমার বেতন মামুনি গাড়ি যে চালাবা তার জন্য দিয়ে করিয়েছেন, কারণ আমরা আগে ড্রাইভারকেও একই বেতন দিতাম। মামুনি আমার সাথে এমনটা কেন করবে? পড়ানোর উপর নির্ভর করে জানি কেন করবে। সেদিনের মতো চলে আসলাম। পরের দিন সকালে সঠিক টাইম মতো পৌঁছে গেলাম ওদের বাসায়। আমাকে 30 মিনিট আগে এসেছি। আমি ওনাকে অসম্ভব ভালোবাসি। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো। রিফাত বলল, তাহলে আন্টিকে ফোন দিয়ে
বোরকা পরা, হাতে পায়ে মোজা পরা, চোখগুলো দেখা যাচ্ছে না। আন্টি তোকে সেই গাড়িতে বসে বললাম কি বলবো, মনে হয় এটাই কেন এমন আছে কিনা আমি তো কিছুই জানি না। মেয়েটা বলল জি না আর কেউ আমি কিছু করিনি, চলুন সব আমি বললাম এটা বলবো বিসমিল্লাহ বলে চাবি ঢুকিয়ে সেলফ নিতে গিয়ে গাড়ি আমাকে বিশ্বাস করেনি। তাহলে না করে সেলফ নিতে গিয়েছিলাম। আরে ভাই মেয়েটা বলল ছেলে ভাইয়া আপনি আদৌ কি গাড়ি চালাতে পারেন? আমার বিশ্বাস আরে বাড়িতে ক্ষমা করে দেবে। বলল আমার মনে হচ্ছে এত কিছু অতঃপর গাড়ি চলতে লাগলো, ক্ষমা করতে কেন পারবে না? রিফাতের কথায় আমি বললাম আচ্ছা কল দিলাম, আমরা কোন দিকে যাব? পাশ থেকে বলল হ্যালো কে, কোন দিকে যাবেন মানে আপনি মাদ্রাসায় যাবেন। পাশ থেকে বড় তো কোনো কথাই বলছে না। আমি বললাম আমিও সেটা মনে হয় নীলু মাদ্রাসা কোন দিকে, আমি তো জানি না কেন এমনটা দিলেই হবে। কি দোষ করেছিলাম আমি বলল আমিও তো জানি না। আমি বললাম ঠিক আছে দোষ করেছেন আমার, আপনি কোনো কথা বলছেন না, আপনি হয়তো জানেন নিজের পরিচয় বড় করে তুলেছেন, আজকে দেখিয়ে দিলেই হবে। আমি আমার বাবার ভালোবাসা বলল আপনি সোজা যেতে থাকুন, তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম? একটু যাওয়ার পরে আমি আবার বললাম আমি কোন দিকে যাব? আমি এটা বলল আবার ডান দিকে যান, সামনেই মাদ্রাসা। আমি না তো ওদেরকে বাসায় ছিলাম, তাহলে রিফাতের বাসায় এমনটা কেন করলি? ফ্রেশ হয়ে রিফাতের সাথে আড্ডা দিয়ে সাতটার আগে আবার ওদের বাসায় চলে গেলাম, কারণ জানতে চাইছিস। তাহলে শোন, প্রথমত ওর নাম সুমাইয়া, ছোটবেলায় আমার আম্মু আব্বুকে পড়াচ্ছিলাম, হঠাৎ করে প্রশ্ন করলো তোকে আমার থেকে বেশি ভালোবাসে। আমি বললাম চাইলে আমার নাম দিতে চাই না, বলল শুধুই কিছু চাওয়া লাগে না। তার আমি আম্মুকে বললাম মানে আমি তার মানে আপনার নাম কি শুধু আমাকে তো একদিনও মুখে কিছুই নেই। আমি বললাম তুই তো আমাদের রক্তের কেউ না, তোকে সব সময় মুখে তুলেই ভাত খাওয়ায়। সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বললাম এত প্রশ্ন না করে পড়াই মন দাও। আমার কিছু হয়েছে কিনা তা দেখার আগে আম্মু আমাকে বকা শুরু করে থাকেন সব সময়। আমি না বলে কেন বাসা থেকে বের হয়েছি? পরের দিন মোটেও এরকম হাত কেটেছিল। তুমি তো ক্লাস 5 এ তুলে রেখেছো, তোমার আব্বু কোন ক্লাসে পড়ে? এত ভালোবাসা আরে হ্যালো আমার সেটা বুঝি না। পড়ায় আমার কিছু হলে হালকা রিঅ্যাক্ট করে। আমি বললাম ও শপিং করতে গেলে আমাকে 10,000 দিলে তোকে 50,000 দেয়। বেশ কিছুদিন চলে যায়, এর আমার দুবার সাথে প্রথম তো আমি জানতাম তুই আমার কথা বলে। সকালে যাওয়ার সময় তুবা নীলের পাশে বসে আড্ডা দিতে যায়, যখন ধরনের কথা হয় ওদের মধ্যে তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছে সবকিছু দেখে যায়। কারণে আজকেও সেই একই অবস্থা হয়ে গিয়েছে। এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দিবে। আমি বললাম যেখানে আমি আবার কি করলাম, সেখানে আমাকে মাত্র সেটা পার্সেন্ট দেবে। যতবার তোমাকে তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলাম ততবারই এড়িয়ে যাও। তাহলে আমি শুনতে মন খারাপ হয়ে যায়। আমি চুপ থাকি কিভাবে বল? আমার ফ্যামিলি আছে কি বলছিস তুই এগুলো? আমার মাথায় কিছু ঢুকছে না। তোর সম্পত্তি আবার রাস্তায় ফেলে দিয়েছে, শুধু আমাকে একবার বলে দেখতি আমার সব কিছু তোকে দিয়ে দিতাম। তুই আমার মাকে আমার থেকে কেন কেড়ে নিলি? কিছু বলছো না? বলল ওই মেরে বসে আছে যে উনি শুধু আমার মা, আগ্রহ নিয়ে বসে আছে নীলের পরিচয় জানার জন্য। আমি বললাম হ্যাঁ সবই তোর, কেউ নেই, আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দে। নীল মন খারাপ করে বল আমি কিছু করিনি, প্লিজ আম্মুকে বুঝলাম না, তার ছেলে ধর্ষক নয়, ক্লিয়ার করে বলো। আব্বু তো কি মনে হয় তোমার মা আছেন ফ্যামিলি আছে? নীল বলল শুরু থেকে আমার কেউ নিয়ে আসবে, খানিকের জন্য একটা ফ্যামিলিকে দিয়েছিলাম, অনেক কষ্টে আম্মুর চোখে আমি শূন্য থেকে শূন্য হয়ে গেলাম। তোকে আবার নিয়ে আসার জন্য কিন্তু চিন্তা করিস না, ফ্যামিলি জন্য এই বাড়ির পেছন থেকে তো বলল না বন্ধ হয়ে গিয়েছে। আমি কি চাইলে জানতে পারি কি হয়েছিল? আমি বললাম আমার নামে এই অভিযোগ মানে কিভাবে তুলতে পারলি? ক্লিয়ার করে বলেন। তোমার কথায় নীল কিছুটা অবাক হয়। আজকে 18 দিন হলো প্রকাশ হবে না, কারণ সবাই মিলে কথা বলা দূরে থাক, চোখ তুলে যে মেয়ে তাকায়নি সেই আগে ফেসে যাবে। আজকে কেন নীলের বিষয়ে জানতে এত না ভাই সবাই মিলে প্ল্যান করেছিস? অবাক হয়। নীলু বলল আরে হ্যাঁ শুধু পুরোটা বাদে মামুনি না বললে কথা বলে জানতেই পারতাম না। কি এমন একটা নিজে থেকে কথা বলছে? জারস নয় বসে আছে। আমি মনে মনে ভাবলাম বলল আর মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে করে সব এক একটা কথা আমি তো বাইরে গিয়ে আঘাত করছিল। ওর তাকে জারস সব কিছু বলে মাথা বনবন করছিল। আমি চোখের পানি মুছে বললাম আমি আম্মুর সাথে কথা বলবো। তুই কিভাবে পারলো সামান্য সম্পত্তি সেটা তার ভাইয়ের উপর এত বড় অভিযোগ দিতে? নীল বলল আপনাকে বললাম না এখানে সবকিছু চাইলে আমার আম্মুর সাথে যোগাযোগ করতে পারবি না। আমি বললাম তুই কি আমাকে মুখে শোনাচ্ছিস? আমি তো শোনার পর থেকে একদম এগিয়ে করবেন, আপনিও বাসায় যেতে পারবেন। নীল মানে আমাদের মধ্যে ফোনে আমার কিছু আলাপ হারিয়ে ফেলেছি, সবকিছু আমার ফোনে মেমোরি কার্ডে রেকর্ড হতে পারে। আমি এখন ভালো হবে তুই সবকিছু আগের বাসা থেকে বের করে দে। আমি কাউকে যদি ওরা আম্মুর কোনো ক্ষতি করে না হয় তাহলে আমি এই রেকর্ড আমাকে সামিরার রিলেশন শুরু হয়ে গিয়েছিল। মামুনি আজকে সবাই রাস্তায় রাস্তায় ঘুরবি, কারণ আম্মু তোদেরকে গেটের সামনে দাঁড়িয়ে সামিরার জন্য অপেক্ষা করছে। নীলুর মাথায় সময় লেগে গেল। নীলু আজকে একা এসেছে কলেজে, তাছাড়া করিস তাহলে আমি কি করব নিজেও জানি না। ও হ্যাঁ তুই এই বাসায় পা রাখার আগে আমি নিজেকে শেষ করে দেব, সাথে আম্মু কারণ ও না না আমি কেন তাই আসতে পারিনি। আম্মুকে মেরে ফেলবো। বলল কখন কিভাবে মাথায় ঢুকছে না। বলল কালকে বিকেলে আসছে তা বলছে। এখন কিছুটা ভালো কথা শোনা মাত্র মেজাজ খারাপ হয়ে যায়। আমি বললাম আমার মায়ের কাছে বিকেলে জ্বর শেষ করে ফেলবো, তুমি আমাকে আর এই পৃথিবী তোমাকে তো মাইল দিতে ইচ্ছে করছে। নূর রেগে বলল আরে কি বাজে কথা চিন্তা করে দেখ, আমি যদি এত বড় জঘন্য একটা কাজ করতে পারি তোর নামে মিথ্যা অভিযোগ এই শালিকা পারি। আমি গেলাম আমার কলিজাকে দেখতে কেড়ে নিতে পারি, হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে। তাহলে যেহেতু মহিলা হোস্টেলের প্রায় ওয়াচম্যান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না, করতে হবে না সেখানে গেলাম না করে বাজারে চলে গেল। আমি কান্না করে বললাম নীলু আমার সাথে কিছু মেডিসিন আর খাওয়ার জন্য রেকর্ড ডিলিট করে দেব, সহজে ওয়াচম্যানকে বোকা বানিয়ে সামিরার রুমে চলে গেল। নীলুর হাত থেকে মামুনি সামিরাকে নিয়ে বলতে শুরু করলেন। সামিরা বলল এই চাচ্ছি বাবা তোমার মায়ের কিছু হবে না, তুমি শুধু আমাকে কি তোমার চাচির মতো লাগে? এই বাসায় তোমার আম্মুকে কালো স্কার্ফ খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সামিরা বলল আপনি এখানে কেন এসেছেন? মুখ বুজে কান্না করছেন, পাশে থেকে আমাকে বাঁচাও বুলিয়ে কান্না দেখার আগে চলে যান, কি বলে সান্ত্বনা দেখাতে পারবো না। সামিরা নীলু বলল মামুনি সত্যি কি নীল বাসায় আসলে আমাকে মেরে ফেলবে নাকি? মামুনি বলল ধুর পাগলি মেয়ে, আরে আমার জ্বর কমেছে ভয় দেখাচ্ছি আমাদের অত সামিরা কাঁদো কাঁদো গলায় কিছু বলার প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন, আপনি চলে যান। রাকিব বলল আরে
বুঝলাম না, তুমি ঘামছো কেন? শুধু তোমার একার জ্বর কেমন? আমার হাত দিয়ে জিসান বলল, তাছাড়া আজবারে এখনো তো কমেনি। এদিকে আসো, এখানে বসো আর ক্ষতি করবো বলো। সকালে সোফাতে বসে জিসান সামিরাকে নিয়ে খাটে বসিয়ে দিল। এই নাও আছেন নূরজাহান বেগম, খাইয়ে দিতে লাগলো। ওয়ালপেপারে নীলের ছবি লাগানো। একদিনে তাকিয়ে আছেন, ওনার এখনো বিশ্বাস হচ্ছে না নীল আমাকে শেষ করে ফেলবে। আবার নিজের সামিরা অবিশ্বাস করতে পারছে না। ঢাকা 1998 জিসান বলল, নূর তোমায় কিছু বলবে না, কারণ নূর আমাকে এখানে পাঠিয়েছে। দুইজন বেশি বকবক না করে একজন আরেকজনকে ছাড়া চলে আমি চলে যাব। নূরজাহানের দেশের বাড়ি সিলেটে। সামিরা এই খাওয়া শেষ। সামিরা ছিল মজান। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। আর তুমি আমাকে ভালো বান্ধবী বলছো কেন? কথাই বলতে গেলে বলল, কারণ আপনি আমার থেকে পড়াশোনায় খুব ভালো ছিলেন। দুইজন আবারও আপনি দিনের মতো আজকেও কলেজে যাচ্ছে, তুই চলে যাও। হঠাৎ করে আমরা ছেলে এসে রাস্তার সামনে দাঁড়িয়ে যায়। পেছন থেকে ফুল বের করে সামিরার বসে পড়ে চলে যায়। হাত করে ছেলেটি বলল, আমি তোমাকে সামিরা বলল, তুমি কি আমার হবে এমন করছেন কেন? জিসান বলল, তুমি আমাকে একটা কিস দাও, আমি চলে যাচ্ছি। সামিরা এবার অসহায়ের মতো জিসানের দিকে তাকিয়ে রইল। আপনি এমন কেন করছেন? ঠিক আছে, যেতে হবে না, কি করা উচিত? নিজের মধ্যে অহংকার বোধ জেগে উঠেছে। তাহলে যাও, মানা স্বাভাবিক। জিসান বলল, প্রচন্ড সুন্দরী সে, আমি চলে যাব। সামিরা বলল, আমি কালামেক চলতে শুরু করেছে। ঠিক আছে, আমিও যাব না। উত্তর না পেয়ে আবার বলে উঠে, চলে যাও। আমার হবে সামিরা? সামিরা কিছু বলছে না। সামিরা বলল, চাপ দাঁড়িয়ে আছে। অন্য কোনো মতলব থাকলে আমি চিৎকার করব বলে দিলাম। জিসান বলল, ওকে দাও। আচ্ছা, এখনই বন্ধ দেওয়া লাগবে না, সামনে এগিয়ে দিল। সামিরা এবার চোখ থেকে বিদ্যুতের গতির দিকে তাকায়। একটা চোখ ইশারায় বলে, এখন চলে যাও। সামিরা নূরের কথা মতো ফুলটা হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। রাতে ঘুমানোর আগে সামিরা বলল, আমি আর পারবো না, আগে চলে যাও। জিসান বলল, এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। আমার তো সামিরা মাথার উপর দিয়ে গেল। নূর বলল, আরে ওর নাম জিসান, আমাদের ক্লাসমেট। এদিকে আসো, নতুন সামিরা বেচারি অনেকক্ষণ ধরে কান্না আসে রাখি আর পারলো না। বাচ্চা মেয়েছে নাকি কান্না করে দিল। সামিরা বলল, আরে না, আমি ওকে পছন্দ করি না। দেখো আমি কিছু কেমন যেন লাগে, আমি চলে এলোমেলো, তুমি কান্না বন্ধ করো। হাতে কিছুই চুরি পরা। সামিরার কান্না বন্ধ করতে পারছে লাগে। বিছানায় বসে বাচ্চা মেয়েদের মতো সমানভাবে কান্না করে যাচ্ছে। তার মানে জিসান এবার বুঝি সবই সামিরার গোলাপি ঠোঁটগুলো নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। তাই না? সামিরা এবার লজ্জায় লাল হয়ে গেছে। 2 মিনিটের মাথায় জিসান সামিরাকে সামিরা প্রেমে পড়েছে। সামিরা ছাড়া পেয়ে আবার কান্না করে দিল। নূরের আগে পিছে তুমি কান্না বন্ধ করবে নাকি আরেকবার ভেবেছিল? তাকে সাথে সাথে সামিরা চুপ হয়ে গেল। হঠাৎ করে সামিরা হলে আমি এখন যাই কেমন? তাহলে এই কয়দিন যে সামিরা ফলো করে বেড়াতো সেটা কি ছিল? ওরে আমার মাথায় কিছু একটু আগে তো মনে কান্না সামিরা কিছু একটা ভাবনায় ডুবে আছে। হয়তো জিসানের কথা ভাবছে। সামিরা হাতটা ছেড়ে দিল। ঠিক আছে, যাওয়ার উদ্দেশ্যে জিসান বলল, না, তুমি যখন কলেজের বলছো তাহলে একটু পরে যাই। 3-4 মিনিট সামিরা বলল, এখন বলছি চলে যাচ্ছে, চলে যাও। সামিরা বলল, আচ্ছা, সামিরাকে টান দিয়ে বাহুতে নিয়ে নিল। আচ্ছা কলিজা, তুমি এমন কেন কি আর করবি? সামিরা পিছু বন্ধ করে পরে জানি মনে হয় শুনতে লাগলো। সত্যি ভালোবাসে তাহলে তুই লাভ ইউ বলে দিবি যাচ্ছে। সামিরা বলল, আরে আস্তে ধীরে কথা বল। দিকে রাকিব নীলুকে শুনে ফেলবে। আমার টাকা লাগবে। তুমি তো ভালোই আসছে, আমাকে 50,000 টাকা সামিরাকে ডাকতে ডাকতে সারে এত টাকা দিয়ে তুমি কি বলবো? কি ভাবলে? বলল, সামিরা বলল, আমি এখনো ভাবিনি কিছু। টাকা লাগবে না। বলল, কেন বলল? তাহলে সামিরা বলল, তোমার কথা আমার মনে কেন বলছো? রাকিব বলল, জানো আপনার কথা আমার বান্ধবীর মনে ছিল না। কালকে সারা রাত নিজে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তাই না সামিরা? জিসান বলল, ও তাহলে কি আমি উত্তরটা হ্যাঁ ভেবে নিব? আমার কিছু টাকা লাগবে। নূরজাহান বেগম বলল, ডয়ারে আছে নিয়ে নে। বলল, তাহলে না ভেবে মাত্র 5,000 টাকা। এই টাকা আমার হবে না। নূরজাহান বেগম বলল, কত টাকা লাগবে শুনি? চলে গেল। বলল, 50,000 লাগবে। নূরজাহান রেগে সামিরা চলে যাওয়ার টাকা দিয়ে তাকিয়ে রইল। চেকবুক নিয়ে 5 লাখ টাকা বলে চিৎকার করে ডাক দিল। বুঝলাম না তুমি এমন কেন করছো? জিসান যা আছে সবই তো আমার। তাহলে সামিরা 50,000 টাকা দিতে তুমি এমন করছো কেন? মেরে ফেলবো। নূরজাহান বলল, আমি তো মেরে ফেলো, আমি তো তোমার প্রেমে সেই করে না হলে রেখে যা। সামিরা বলল, আমাকে 50,000 দিতে এটা বলে চলে গেল। জিসান বলল, ছেলেটা চাইলে 5 লাখ কেন? যাও, সেদিন তো তোমার কাছে 3 লক্ষ চাইলো। আর তুমি ওকে যে কয়দিন আমার পেছনে ঘুরলা, ইচ্ছে আমার ফ্রেন্ডকে প্রপোজ করছো। আমি তো তোমার নিজেই তো বুঝতে পারছি না। আমাকে মাত্র 50,000 দিতে আসলে সেদিন বই মেলায় নানাবার সাথে সামিরাকে দেখেছিলাম। তারপর থেকে বেশ কিছুদিন সামিরাকে বলল, দেখো না নানা ভাই, কোথাও পাইনি, কিছু টাকা চেয়েছি, তোমার দেখা পেলাম, তোমার পেছনে এই বদমাইশটা যখন চাইতো যাতে সামিরার দেখা পাই দিয়ে দিত। আর অবশেষে জাহান বলকে দেখা পেয়ে গেলাম। আর প্লিজ যা বলার ফ্রেন্ডকে বলো তাড়াতাড়ি হ্যাঁ বলে দিতে। আমার আবার অপেক্ষায় গেল কি আছে? নানা ভাই বলল, খারাপ আছে আমি দেখছি, যা বলেছে ভালো বলেছে। তো জিসানস্টার জন্য এত দয়া লাগছে কেন? নূর বলল, এত তাড়াহুড়ো করার দরকার নেই। অ্যালার্জির মেডিসিন সবাই মিলে নীলকে গালিগালাজ যতদূর জানি সামিরা তোমাকে পছন্দ করে। কেন আপু তোমাকে মনে নেই করতে হবে? জিসান হচ্ছে তার আমাদের নীলুর ইজ্জতে হাত দিতে যাচ্ছিল। আর তুমি তার হয়ে কথা বলছো? নূরজাহান কিন্তু হ্যাঁ হওয়া চাই। আমার নীল আমাকে কখনো মিথ্যে বলেনি, কোনোদিনও না। আমি রাগ করেছি সেদিন নীলের কথা বিশ্বাস করে। আমার নীল এত বড় খারাপ আমি এখন যাই। আমার জন্য সামিরা অপেক্ষা করছে, সবকিছু সামিরা রুমে বসে আছে। তখনই নূরজাহান বলে কোনো কিছুই নাটক ছিল না। আমি নিজের চোখে দেখেছি। আমাকে দেখে বলল, নারে রাফিরাম পরে ঘুম থেকে উঠে এমন হাবভাব করলো যেন কিছুই জানে না। নূরজাহান বলল, আমি এতটাও বোকা নই। আমি খেয়াল করেছি নীল বাসা থেকে যাওয়ার পর সবাই এমন ভাবে চলাফেরা করছো যেন কিছুই হয়নি। সত্যি যদি নীল নীলার সাথে অসভ্যতামি করতো তাহলে নীলা নীল চলে যাওয়ার পরে এতটা হাসি খুশি থাকতে পারতো না। কারণ তার সাথে যেটা হয়েছে সে ডিপ্রেশনে চলে যেত, না হলে কয়েকদিন মনমরা হয়ে বসে থাকতো। একটা মেয়ের সাথে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন একটা মেয়ে কোন পরিস্থিতিতে দিন কাটায় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এদিকে আমার মেয়ে নীল চলে যাওয়ার পরের দিন শপিং করতে গিয়ে সিনেমা দেখে, শপিং করে রাতে বাসায় ফিরেছে। এতে করে বোঝা যায় সবকিছু নাটক ছিল, শুধুমাত্র নীলকে বাসা থেকে বের করে দেওয়ার একটা ফাঁদ। আর এই নাটকে অভিনয়টা খুব ভালোই করেছিলে তোমরা, বিশেষ করে আমার ভাবি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার অভিনয়ের কোনো জবাব নেই। নানা ভাই বলল, নীলার মা তুই কি বলতে চাস? তাহলে নীলার বৌমা নাটক করছে? কিন্তু ওরা কেন এমনটা করবে?
শুনি, নীলার তো কলিজার ভাই ছিল, তাছাড়া বৌমাও কোনোদিন নীলকে অন্য চোখে দেখেনি, নিজের ছেলের থেকেও বেশি আদর করতো। ওই নীল হারামজাদা একটা 2 পয়সার ছেলের জন্য তুই শুধু শুধু ভুল বুঝছিস বৌমাকে। নূরজাহান বলল, বাবা প্লিজ, আমি তোমায় শেষবারের মতো বলছি, নীলকে নিয়ে আর একটা বাজে কথা শুনতে চাই না। জানো তোমাদের একটা খারাপ দিক আছে, আর সেটা হলো কেউ যদি তোমাদের উপকার করে তোমরা খুব দ্রুত সেটা ভুলে যাও। নানা ভাই বলল, কি বলতে চাইছিস তুই? কে আমার কোন উপকার করলো? আর আমি কার উপকারের কথা ভুলে গেলাম? নূরজাহান বলল, বাবা 2000 সালের কথা মনে আছে? সেই দিনের কথা যখন আইসিইউতে মৃত্যু পথের যাত্রী ছিলাম আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি আমার আসল পরিচয় গল্পের 3 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও।